গল্পের নাম ভূতের ব্যবসা। গল্পটি বিষান সেনগুপ্তের ভিন্ন স্বাদের অন্য গল্প বই থেকে নেওয়া হয়েছে। ভদ্রলোকের অতি সাধারণ চেহারা, বয়স 50-এর সামান্য বেশি হবে। একটা বড় চাকা লাগানো ব্যাগ আর একটা হাত ব্যাগ নিয়ে ট্রেনে উঠেছেন। হাওড়া থেকে ট্রেন ছাড়বে রাত 10:20। আমার গন্তব্যস্থল জগদলপুর, প্রায় 25 ঘন্টার জার্নি। অফিসের কাজে আমাকে আগেও 2-3 বার এই ট্রেনে জগদলপুর যেতে হয়েছে, তাই আমি জানি সম্বলপুর পার হওয়ার পর এই ট্রেন একদম খালি হয়ে যায়। আমার টিকিট 3rd এসির সাইড লোয়ারে, এই ভদ্রের সিট আমার ঠিক উপরের সাইড আপারে। হাওড়া থেকে ট্রেন ছাড়তেই ভদ্রলোক খাবার নিয়ে বসে গেলেন আমার মুখোমুখি, কোনো হোটেলের কেনা খাবার। আমায় জিজ্ঞাসা করলেন, আপনি খাবেন না? আমি বললাম, আমি বাড়ি থেকে রাতের খাবার খেয়ে বার হয়েছি। ভদ্রলোকের নাম নারায়ণ কর্মকার। কথা বলে জানতে পারলাম তিনি কোরাপুট যাবেন। স্বাধীন ব্যবসা করেন। ব্যবসার কাজে তাকে ভারতের বিভিন্ন জায়গায় যেতে হয়। মাস 6 আগে তিনি একবার কোরাপুট গেছিলেন, আজকে আবার যাচ্ছেন। রাত গভীর হয়ে গেছিল, তাই আর কথা না বাড়িয়ে আমি শুয়ে পড়লাম। পরদিন সকাল 10টা নাগাদ ট্রেনটা যখন সম্বলপুর স্টেশন ছাড়ল, তখন আমাদের কোচে সামান্য কিছু লোক অবশিষ্ট রয়েছে। এবার নারায়ণবাবুর সাথে কথাবার্তা শুরু হলো। এই ট্রেন রাত প্রায় 8টা নাগাদ কোরাপুটে পৌঁছাবে। কিসের ব্যবসা আপনার? এটা এক ধরনের বন্ধকি ব্যবসা, তবে আমার ব্যবসাটা খুবই আনকমন, বললেন নারায়ণবাবু। কীরকম? বলবো, তবে বলার আগে কিছুটা ভূমিকা করতে হবে। রায়গড়ার পরে ট্রেন একদম খালি হয়ে যাবে, তখন বলবো, নারায়ণবাবু বললেন। তারপর তিনি আমার বিষয়ে জানতে চাইলেন। আমি অফিসের যে কাজ নিয়ে জগদলপুর যাচ্ছি তা জানালাম। ব্যক্তিগত আলাপচারিতায় জানতে পারলাম ভদ্রলোক সোদপুরের পানিহাটির কাছে পৈতৃক বাড়িতে থাকে। দোতলা বাড়ি, উপরতলা ভাড়া দিয়েছেন। বিয়ে করেননি, একাই থাকেন। নিজে নিজেই রান্নাবান্না করে খান। টিটলাগড় জংশন স্টেশনে ট্রেন আসবার পর আমাদের 8 জনের কোচের আমরা ছাড়া আর যে 2 জন যাত্রী ছিলেন তারাও নেমে গেল। টিটলাগড় স্টেশনে কিছু খাবার পাওয়া গেল। দুজনেই সেই খাবার খেয়ে মুখোমুখি বসলাম। ঘড়িতে তখন দুপুর 2:20 বাজে। আপনি কি ভূত বিশ্বাস করেন? নারায়ণবাবু বললেন। না, আমি বললাম। আপনি বিশ্বাস করেন কি? আমি জিজ্ঞাসা করলাম। আগে বিশ্বাস করি বললে কম বলা হবে, আমার ব্যবসাটাই ভূত সংক্রান্ত। দীর্ঘ 22 বছর ধরে আমি ভূতের ব্যবসা করছি। এই পর্যন্ত বলে নারায়ণবাবু আমার দিকে গভীরভাবে চাইলেন। বুঝতে চাইলেন তার ব্যবসার কথা শুনে আমার মধ্যে কী ধরনের অনুভূতি হয়েছে। আমিও ভদ্রলোককে ভালোভাবে দেখলাম। পাগলামের কোনো লক্ষণ আছে বলে তো মনে হয় না। বললাম, আপনি কি সিরিয়াস? সত্যি আপনি ভূতের ব্যবসা করেন? এবার নারায়ণবাবু পকেট থেকে তার মানি ব্যাগ বার করলেন। মানি ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বার করে আমার হাতে দিলেন। দেখলাম ভিজিটিং কার্ডটাতে লেখা আছে, নারায়ণ কর্মকার, ঘোস্ট স্পেশালিস্ট, ফ্যান্টাসিজম স্পেক্টার, 12/9 KL বাসু স্ট্রিট, পানিহাটি, সোদপুর, কলকাতা 700110, ওয়েস্ট বেঙ্গল। এছাড়া একটা মোবাইল নম্বরও দেওয়া আছে। কার্ডটা হাতে নিয়ে আমি প্রবল বিস্ময়ে ভদ্রলোকের দিকে চেয়ে থাকলাম। আমার 57 বছরের জীবনে এমন বিস্ময়কর ঘটনা কখনো ঘটেনি। বস্তুত কোনো লোক যে এই ধরনের কোনো ব্যবসা করতে পারে তা আমার কল্পনার অতীত। একটু পরে বিস্ময়ের মাত্রা একটু কমলে বললাম, আপনার এই ব্যতিক্রমী প্রফেশনের ব্যাপারে আমার কোনোই ধারণা নেই। যদি একটু খুলে বলেন, এই অদ্ভুত ব্যবসাতে আপনি কবে আর কিভাবে আসলেন? নারায়ণবাবু বললেন, আমার মা যখন মারা যান তখন আমার 17 বছর বয়স। মা আমাকে খুব বেশি ভালোবাসতেন। আর যেবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তখন আমার বাবা মারা যান। মায়ের মৃত্যুর পরেও মাকে আমি বহুবার দেখেছি। তাছাড়া আমার সর্বদাই অনুভূতি হতো মা আমার আশেপাশেই আছেন। সমস্ত বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করতেন। এখনও আমি মাকে ডাকলেই তিনি আমাকে দেখা দেন।
বাবার মৃত্যুর পর মায়ের পরামর্শেই আমি ভূতের ব্যবসা করতে লেগেছি। আশ্চর্য, এটা সম্ভবত আপনার মনের ভুল। একেবারেই নয়। দুটো ঘটনা বলছি শুনুন। একবার আজ থেকে প্রায় 20 বছর আগে আমি কোনো একটা কাজে ইন্দোরে গেছিলাম। বাস স্ট্যান্ডের কাছে একটা সস্তা হোটেলে উঠেছিলাম। হোটেলের প্রবেশের রাস্তাটা ছিল অপ্রশস্ত, একটা গলির মতো। সেই রাস্তা দিয়ে প্রায় 200 মিটার যাওয়ার পর ডান দিকে একটা গলিতে ছিল আমার হোটেল। সেদিন ফিরতে রাত প্রায় 11টা বেজে গেছিল। গলিতে ঢুকতেই একটা রাস্তার কুকুর আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি দৌড় লাগালাম, কিন্তু কুকুরটা আমার থেকে জোরে দৌড়ে আমাকে আক্রমণ করলো। আমি আমার হাতের ব্যাগটা দিয়ে কুকুরের কামড় থেকে বাঁচার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বাঁচার সম্ভাবনা প্রতি মুহূর্তেই কমতে লাগলো। কুকুরটার মুখ দিয়ে লালা ঝরছিল। কুকুরটা যে পাগল তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। হঠাৎ দেখলাম কেউ যেন কুকুরটার পা ধরে তাকে পিছনে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর কুকুরটা প্রায় 10 ফুট পিছন দিকে ছিটকে পড়ল। মনে হলো কেউ তার ঠ্যাং ধরে তাকে পিছনে ছুঁড়ে ফেলে দিয়েছে, কিন্তু কাউকে দেখা গেল না। বাতাসে চুড়ির রিনিঝিনি আওয়াজ আর মায়ের মাথার জবাকুসুম তেলের গন্ধ পরিষ্কার আমার নাকে এসে লাগলো। মায়ের উপস্থিতি আমি পরিষ্কার উপলব্ধি করতে পারলাম। আমি বললাম, ইন্টারেস্টিং গল্প। তারপর? নারায়ণবাবু বললেন, বুঝতে পারছি ঘটনাটা আপনার বিশ্বাস হয়নি। আমি কোনো মন্তব্য করলাম না। এর মধ্যে একটা চাওয়ালা আমাদের বগিতে উঠলো। নারায়ণবাবু 2 কাপ চা কিনলেন, আমাকে 1 কাপ দিয়ে নিজের চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, দ্বিতীয় ঘটনাটাও আজ থেকে প্রায় 10-12 বছর আগে। সেবার আমি বিহারের বেগুসরাইয়ে একটা কাজে গেছিলাম। শহরের এক প্রান্তে একটা পুরনো বাড়িতে আমাকে প্রায় 1 সপ্তাহ থাকতে হয়েছিল। বাড়িটাতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আমার মক্কেল শোবার জন্য একটা ফোল্ডিং খাট দিয়েছিল। আমি বিকেলের দিকে সেই বাড়িতে উপস্থিত হয়েছিলাম। সময়টা ছিল বর্ষাকাল, আগস্ট মাস। বাড়িটাতে পৌঁছানোর পর থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর বৃষ্টিটা একটু থামলো। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে বের হয়ে বাজারের দিকে চললাম কিছু খাবারের খোঁজে। খাবার খেতে খেতেই বৃষ্টিটা আবার নামলো। বৃষ্টি যখন কিছুটা কমলো ততক্ষণে রাত 9:30 বেজে গেছে। মিনিট 15 হেঁটে আমি যখন আমার রাত্রির বাসস্থান সেই পুরনো বাড়িতে আসলাম, তখন মেঘ অনেকটা কেটে গিয়ে আকাশে পঞ্চমীর চাঁদ উঁকি যাচ্ছে। বাড়িটা একতলা হলেও যথেষ্ট বড় ছিল। অনেকখানি জমি, বাগান আর প্রায় 10-12টা ঘর, কিন্তু প্রায় সমস্ত ঘরেরই দরজা জানলার পাল্লা নেই। আমি যে ঘরে রাত কাটানোর জন্য বেছে নিয়েছিলাম তাতে 2টো জানলার পাল্লা ছিল, কিন্তু দরজার কোনো পাল্লা ছিল না। দীর্ঘদিন এই বাড়িতে কেউ বসবাস করে না, তাই জানলা ও দরজার কাঠের পাল্লাগুলো সম্ভবত চুরি হয়ে গেছে। এরকম একটা বাড়িতে আপনি কেন থাকতে গেছিলেন? আমি জিজ্ঞাসা করলাম। আরে, এটাই তো আমার কাজ। এই বাড়িতে খুব ভূতের উপদ্রব, তাই বাড়ির মালিক শ্রীবাস্তবজি বাড়িটা বিক্রি করতে পারছিলেন না। তাই জন্যই তিনি আমাকে কল করেছিলেন ভূত তাড়াবার জন্য। আমার সাথে 1 লক্ষ টাকার কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করেছিলেন। যাই হোক, মূল গল্পটা আগে শুনুন। আমি ঘরে ঢুকে সবে মাত্র হ্যারিকেনটা জ্বালিয়েছি, এমন সময় গোটা দিনে গুন্ডা মতো ছেলে এসে হাজির। তার মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কলকাতা থেকে এসেছেন? লোকগুলো কি বাংলা জানতো? আমি জিজ্ঞাসা করলাম। নারায়ণবাবু একটু হেসে বললেন, না না, কথাবার্তা সব হিন্দিতেই হয়েছিল, আমি আপনাকে বাংলায় বলছি। তারপর? আমি জিজ্ঞাসা করলাম। তারপর একটা ছেলে আমার মানিব্যাগটা ছিনিয়ে নিল, আর একজন আমার সুটকেসটা ঘাটাঘাটি করতে লাগলো। সুটকেসে কোনো মূল্যবান কিছুই না পেয়ে বেটারা খেপে গেল। আমার সুটকেস থেকে একটা গেঞ্জি বার করে সেটা দিয়ে আমাকে পিচমোড়া করে বাঁধলো। বলল, কাল সকালে এখান থেকে চলে যাবি, কালকে যদি তোকে দেখি তাহলে আর বেঁচে ফিরতে পারবি না। এই কথা শেষ হতে না হতেই মনে হলো কোনো অদৃশ্য ব্যক্তি ওদের ভীষণভাবে পেটানো শুরু করেছে। 3 জনেই মার খেয়ে বারবার ছিটকে পড়ছে। তারা সকলেই যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু তাদের যে কে মারছে তা দেখা যাচ্ছে না। 4-5 মিনিটের মধ্যেই 3 জনের অবস্থা করুন। দারুণ ইন্টারেস্টিং। তারপর কি হলো? আমি বললাম।
বুঝতে পারছি আমার কথা আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। নারায়ণবাবু কিছুটা বিমর্ষ হয়ে বললেন। আমি কোনো মন্তব্য করলাম না। কথা বলতে বলতে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। এই পথে অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যায়। টানেলের মধ্যে ট্রেন প্রবেশ করলেই ঘুটঘুটে অন্ধকার। পুরো কম্পার্টমেন্টে আমরা দুজন এখন আছি। রায়গড়া আসবার পর সকলেই নেমে গেছে। উড়িষ্যার এই অঞ্চল আদিবাসী অধ্যুষিত, চারিদিকে তীব্র দারিদ্র্য। এখানে মধ্যপথে এসিতে উঠবার লোক পাওয়া যায় না। একটা টানেল পার হবার পর আমি নারায়ণবাবুর অভিমান ভাঙানোর চেষ্টা করলাম। বললাম, দেখুন, আমি তো পুরোপুরি অন্য পেশার লোক। লোহা লক্কর নিয়েই আমার কাজ। আপনার গল্পগুলো আমাকে ভীষণভাবে বিস্মিত করেছে। আপনার কথা আমি অবিশ্বাস করছি না। আমি জানি আমাদের বিজ্ঞানের বাইরেও একটা জগৎ আছে। আপনি কিছু মনে করবেন না, বলুন তারপর কি হলো। একটু গুম মেরে থেকে নারায়ণবাবু আবার বলতে লাগলেন, তারপর সেই তিনজনের একজন কাঁপতে কাঁপতে এসে আমার বাঁধন খুলে দিল, আমার মানিব্যাগও ফেরত দিয়ে দিল। তারপর ভীষণ আতঙ্কে তিনজনই ছুটে পালিয়ে গেল। আমি আবারও মায়ের চুরির আওয়াজ আর মায়ের মাথার তেলের গন্ধ পেলাম। মায়ের উপস্থিতি গভীরভাবে উপলব্ধি করতে পারলাম। নারায়ণবাবু বললেন, আপনি জিজ্ঞাসা করছিলেন না এই ভূতের ব্যবসা আমি কবে থেকে শুরু করলাম। আসলে বাবার মৃত্যুর পর আমি অর্থনৈতিকভাবে ভীষণ বিপদে পড়েছিলাম। বাড়িটা ছাড়া বাবা আমার জন্য আর কিছুই রেখে যাননি। বাবার কিছু ধার দেনাও ছিল। বহু চেষ্টা করেও আমি কোনো চাকরি পেলাম না। ধীরে ধীরে পরিস্থিতি আমার হাতের বাইরে চলে যেতে লাগলো। বিদ্যুতের বিল জমা করতে না পারায় আমার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল। গরমকালে একদিন ছাদের মেঝেতে মাদুর পেতে শুয়েছিলাম। ভীষণভাবে মায়ের কথা মনে হচ্ছিল। আমার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল। ঠিক সেই মুহূর্তে আমি আমার পাশে মায়ের উপস্থিতি অনুভব করলাম। মা আমাকে বাড়ির উপরতলা ভাড়া দিতে বললেন, আমাকে ভূতের ব্যবসা করতে বললেন। প্রতি পদক্ষেপে তার সাহায্য এবং উপদেশ আমি পাই। আপনি ভাগ্যবান, আমি বললাম। ট্রেন কোরাপুট স্টেশনে ঢুকছে। নারায়ণবাবু তার ব্যাগ দুটো নিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। আমাকে বললেন, আপনাকে আরো 3-4 ঘন্টা একা যেতে হবে, সাবধানে যাবেন। আমি বললাম, চলুন আপনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ট্রেন কোরাপুট স্টেশনে দাঁড়াতেই নারায়ণবাবু নামলেন। আমাকে বললেন, আগামী 15 মিনিটের মধ্যেই আপনি আমার কথার সত্যতা অনুধাবন করতে পারবেন। ভয় পাবেন না। ট্রেন ধীরে ধীরে কোরাপুট স্টেশন ছেড়ে এগিয়ে চলল। আমি আমার সিটে এসে বসলাম। হঠাৎ আমার মনে হলো আমার সিটের সামনের দিকে, যেখানে এতক্ষণ নারায়ণবাবু বসেছিলেন, সেখানে কোনো নারী মূর্তি বসে আছে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যাচ্ছে। তার শাড়ির খসখস, তার হাতে চুড়ির রিনিঝিনি আওয়াজ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। আর নাকে এসে লাগছে জবা কুসুম নারকেল তেলের সুগন্ধ।